৩৭ বছর বয়সী একজন লোক মাইক, যে কিনা তার জীবন নিয়ে অনেক বেশি দুঃখ কষ্টে জর্জরিত ছিল। জীবনের মাঝ পর্যায়ে এসে তার জীবনে যেন কোনো কিছুই ভালো চলছিল না। সে তার ব্যবসা বাণিজ্য এবং চাকরি হারিয়ে এতটাই দরিদ্র হয়ে গিয়েছিল যে তাকে তার সমস্ত প্রিয়জনরা ছেড়ে চলে গিয়েছে। তার স্ত্রী সন্তানেরাও তাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। তবে একটা সময় ছিল যখন এই মাইকে ছিল কলেজের সবচাইতে পপুলার একজন বাস্কেটবল প্লেয়ার। এমনকি সে দেখতেও এতটাই হ্যান্ডসাম ছিল যে কলেজের সমস্ত মেয়েরাই ছিল তার জন্য পাগল। মাইকের জন্য অপেক্ষা করছিল অনেক উজ্জ্বল একটি কেরিয়ার। কিন্তু যেই ভালোবাসার মানুষের জন্য সে সবকিছু ত্যাগ করেছে, সেই তার সন্তানদেরকে নিয়ে তার কাছ থেকে আজ অনেক দূরে। কিন্তু হঠাৎ করেই একদিন তার জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। সে দেখতে পায় যে সে ৩৭ বছর থেকে ১৭ বছর বয়সী হয়ে গিয়েছে। আর যখন সে এই বিষয়গুলো নিয়ে দিশেহারা হয়ে পড়েছিল, ঠিক তখনই সে ঘটনাক্রমে পৌঁছে যায় তার সেই পুরনো কলেজে আর জয়েন হয়ে যায় তার ২০ বছর পুরনো সেই বাস্কেটবল টিমে, যেখানে এখন তার নিজের ছেলেও একজন প্লেয়ার। তবে তার ছেলে এটা জানেই না যে সেই তার বাবা। আর এরপর থেকেই মাইকের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেটা দেখলে আপনারাও আপনাদের হাসি থামাতে পারবেন না। তবে এত কিছুর পর মাইককে শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ করতে পেরেছিল? সে কি শেষ পর্যন্ত একজন বাস্কেটবল প্লেয়ার হয়ে তার পরিবারকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পেরেছিল? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা একজন বাস্কেটবল প্লেয়ারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি বাস্কেটবল স্টেডিয়ামে, যেখানে আমরা ১৭ বছর বয়সী একটি ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে মাইক। মাইক ছিল একজন কলেজ স্টুডেন্ট। তবে সে বাস্কেটবল খেলায় অনেক দক্ষ ছিল, আর তার দক্ষতার কারণে সে ছিল সবচাইতে পপুলার বাস্কেটবল প্লেয়ার। তো কিছুদিন পরেই তাদের কলেজে অনেক বড় একটি বাস্কেটবল ম্যাচ হতে যাচ্ছে, যেটা কিনা মূলত একটি স্কলারশিপ ম্যাচ। আর এই ম্যাচটি মাইকের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই মাইক তার পুরো টিমকে নিয়ে ম্যাচটির জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার দেখতে দেখতেই ম্যাচের দিন চলে আসে। তবে ম্যাচ শুরু হওয়ার আগে সেখানে একটি মেয়ে আসে মাইকের সঙ্গে দেখা করতে। মেয়েটির নাম হচ্ছে স্কারলেট। সে আসলে মাইকের ভালোবাসার মানুষ। তবে স্কারলেট এখানে মাইককে জানায় যে সে প্রেগনেন্ট, সে তার সন্তানের মা হতে যাচ্ছে। আর তাই এই বিষয়টি নিয়ে সে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। কিন্তু ততক্ষণে ম্যাচ শুরু হয়ে যায়, আর মাইক তাড়াহুড়োর জন্য স্কারলেটকে কিছু না বলেই খেলতে চলে যায়। স্কারলেট এতে কিছুটা কষ্ট পেয়েছিল। এদিকে আজ খেলার সময় মাইকের পুরো মনোযোগ ছিল স্কারলেটের দিকে। আর মাইক যখন দেখতে পায় স্কারলেট কষ্ট পেয়ে চলে যাচ্ছে, তখন সে খেলার মাঝখান থেকেই সোজা স্কারলেটের কাছে চলে যায়। স্কারলেট তখন তাকে দ্রুত ম্যাচে ফিরে যেতে বলে, আর তাকে বোঝায় যে এই ম্যাচটি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু মাইক তাকে বলে যে এই মুহূর্তে তার জন্য স্কারলেট এবং তার সন্তান ছাড়া আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। সে তাদের দুজনকেই তার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসে, আর সে তাদের জন্য সবকিছু করতেই প্রস্তুত। তো এটাই ছিল মাইকের জীবনের সেই দিন, যেদিন সে তার ভালোবাসে এবং সন্তানের জন্য বাস্কেটবল খেলা ছেড়ে দিয়েছিল। সেদিনের পর থেকে সে সেটাই করে যেটা তার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। এমনকি সে তার কলেজও ছেড়ে দেয়। এই ঘটনার পর প্রায় ২০ বছর সময় পার হয়ে যায়, যেখানে আমরা মাইককে দেখতে পাই। মাইকের বয়স এখন ৩৭ বছর। কিন্তু মাইক এখন তার জীবনে একদমই খুশি ছিল না। তার জীবন থেকে যেন সমস্ত খুশি হারিয়ে গিয়েছে। তাই সে এখন তার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সারাদিন তার নেট নামক একজন বন্ধুর সঙ্গে থাকে, যে কিনা ছিল অনেক ধনী একজন মানুষ। তবে নেট এতটা ধনী মানুষ হওয়া সত্ত্বেও মাইকের সঙ্গে তার বন্ডিং ছিল অনেক বেশি ভালো। তারা দুজন একে অপরের প্রিয় বন্ধু। তো মাইক এখানে নেটকে জানায় যে তার ওয়াইফ স্কারলেট নাকি তাকে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে আপিল করেছে। এবার আমরা মাইকের দুজন ছেলে মেয়েকে দেখতে পাই। তার ছেলের নাম হচ্ছে জন এবং মেয়ের নাম হচ্ছে ম্যাকি। তো বর্তমানে মাইক ছোটখাটো একটি কোম্পানিতে চাকরি করে, আর সেই কোম্পানিতে প্রায় ১৬টি বছর ধরে কাজ করে আসছে। তো আজকে সেই কোম্পানিরই অনেক গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল, যেখানে সমস্ত কর্মচারীদের মধ্যে যে কোনো একজনকে প্রমোশন দেয়া হবে। তবে সেই প্রমোশন পাওয়ার যোগ্যতা একমাত্র মাইকেরই ছিল, কারণ এখন পর্যন্ত মাইকে কোম্পানির জন্য অনেক সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। এমনকি সে প্রত্যেকটি কাজই পারফেক্টভাবে করেছে। সেই সাথে কয়েকবার সে বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ডও পেয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে যোগ্যতা থাকা সত্ত্বেও মাইকের বদলে প্রমোশন পায় একটি মেয়ে, যে কিনা মাত্র ২ মাস আগে এই কোম্পানিতে জয়েন করেছে। তবে মাইক এতে প্রচণ্ড রেগে যায়, আর সে এই বিষয়টি নিয়ে তার বসের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। ফলে সেদিনই তার এই কোম্পানির চাকরিটিও চলে যায়। মাইকের জীবন এখন পুরোপুরিভাবেই ধ্বংস হয়ে গিয়েছে। তার লাইফে যেন ভালো কিছু হচ্ছিলই না। মাইক এবার আজকে তার মন ভালো করার জন্য সোজা তার সেই কলেজে চলে যায়,
যেখানে সে অনেক ভালো একজন স্টুডেন্টের পাশাপাশি একজন ভালো খেলোয়াড়ও ছিল। আর কলেজের সামনে আসতেই তার সেই কলেজ লাইফের স্মৃতিগুলো মনে পড়তে থাকে, যে তখন তার লাইফ কতটা সুন্দর ছিল। তবে এখন এই কলেজে তার 17 বছর বয়সী মেয়ে ম্যাকি এবং তার 16 বছর বয়সী ছেলে জন লেখাপড়া করে। তো মাইক তখন সেই বাস্কেটবল স্টেডিয়ামটিতে চলে আসে, যেখানে সে একসময় বাস্কেটবল প্র্যাকটিস করত। এসব কিছু দেখে তার অতীতের কথা অনেক মনে পড়ছিল। এবার হাঁটতে হাঁটতে সে স্কুলের করিডরে চলে আসে, যেখানে তার এবং তার বাস্কেটবল টিমের খুবই সুন্দর একটি ছবি ছিল। এই ছবিটি দেখে মাইকের খুবই আফসোস হচ্ছিল যে সে কেন সেই সময় তার বাস্কেটবল খেলা ছেড়ে দিয়েছে। সে শুধুমাত্র স্কারলেট এবং তার সন্তানের কথা ভেবে তার জীবন নষ্ট করেছে, অথচ সে স্কারলেটই এখন তাকে ছেড়ে চলে যেতে চাইছে। মাইক যখন সেখানে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেখানে সেই কলেজের ক্লিনার চলে আসে, যে কিনা অনেক বয়স্ক একজন মানুষ ছিল, আর সে বহু বছর ধরে এই কলেজে কাজ করে আসছে। তো ক্লিনার এখানে তাকে বলে, তুমি মাইক তাই না? মাইক তখন তাকে জিজ্ঞাসা করে যে আমি কি আপনাকে চিনি? ক্লিনার তখন তাকে বলে, তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি। তুমি তো সেই বাস্কেটবল প্লেয়ার, যে কিনা তার খেলা দিয়ে একসময় এই পুরো কলেজকে মাতিয়ে রেখেছিল। আমার তো মনে হচ্ছে তুমি এখনো তোমার অতীতেই বসবাস করছো। আসলে মাইক এখানে তার ছবিটি অনেক মনোযোগ দিয়ে দেখছিল, তাই ক্লিনারের কাছে এমনটা মনে হচ্ছে। এবার মাইক এখানে আরো বলে, আসলে সত্যিই আমি আমার কলেজ লাইফটাকে অনেক মিস করি, কারণ তখন আমার জীবনটা অনেক বেশি সুন্দর ছিল। তবে সেই সময় নিয়ে আমার কিছু ভুল পদক্ষেপের জন্য এখন আমার পুরো জীবনটাই যেন নষ্ট হয়ে গিয়েছে। যদি লাইফে আরেকটা বার অতীতে ফিরে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে হয়তো জীবনের ভুলগুলোকে শুধরে নিতাম। একথা শুনে ক্লিনার তখন তাকে বলে, তুমি কি সত্যিই তোমার অতীতে ফিরে যেতে চাও? মাইক বলে, হ্যাঁ। কিন্তু ঠিক এমন সময় সেখানে মাইকের মেয়ে ম্যাকি চলে আসে, আর ম্যাকি এখানে বলে, তুমি আমাকে আর জনকে খাওয়াতে নিয়ে যাবে না? মাইক বলে, সেজন্যই তো তোমাদেরকে নিতে এসেছি। এবার মাইক তার ছেলে মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায়, আর এই রেস্টুরেন্টটি হচ্ছে মেকির অনেক পছন্দের একটি রেস্টুরেন্ট। তাই মাইক তাদেরকে খাওয়ানোর জন্য এখানেই নিয়ে এসেছে। কিন্তু তারপরও কেন যেন মেকির কাছে আজকে এখানকার খাবার ভালোই লাগছিল না। আর এখানে আমরা মেকি এবং তার ভাই জনের কথা শুনে বুঝতে পারি যে তাদের আসলে তাদের বাবার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, কারণ তাদের বাবার টাকা পয়সা না থাকার কারণে তারা দুই ভাই বোনই তাদের বাবাকে অপদার্থ মনে করে। তাই তাদের খাবার ভালো লাগা সত্ত্বেও তারা উল্টোপাল্টা কথা বলছিল, যে তাদের বন্ধুদের বাবার নাকি আরো দামি রেস্টুরেন্টে তাদেরকে খাওয়াতে নিয়ে যায়। কিন্তু মাইক এখানে তার সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করে যে তার যতটুকু সামর্থ্য আছে সেটুকুর ভেতরে সে তার পরিবারকে খুশি রাখার চেষ্টা করে। তবে তার ছেলে মেয়ে এটা বুঝতেই চাইছিল না। এবার মাইক তখন তার সন্তানদেরকে বাড়িতে ড্রপ করে দেয়, যেখানে তার ওয়াইফ স্কারলেটও ছিল। স্কারলেট এখানে একটি রুম পরিষ্কার করে কিছু পুরনো জিনিসপত্র ফেলে দিচ্ছিল, যেটা দেখে মাইক তখন বলে, তুমি কেন এসব জিনিসপত্র না দেখে শুনেই ফেলে দিচ্ছ? তুমি কি ভুলে গিয়েছ যে এই জিনিসগুলোর সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে? কিন্তু স্কারলেট তখন তাকে বলে, যেখানে আমি তোমাকে আমার লাইফে রাখতে চাচ্ছি না, সেখানে তোমার স্মৃতি দিয়ে আমি কি করব শুনি? মাইক তখন তাকে বলে, তুমি আসলে অনেক স্বার্থপর স্কারলেট। তোমার জন্য আমি কি না করেছি। আমার সমস্ত কেরিয়ার ছেড়ে দিয়ে আমি তোমার পেছনেই লেগেছিলাম। তোমার পেছনে আমি আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছি। স্কারলেট তখন তাকে বলে, এই একটি অপবাদ তুমি আমাকে বিয়ের পর থেকেই দিয়ে আসছো। আমি কি তোমাকে জোর করেছিলাম আমাকে বিয়ে করার জন্য? মাইক তখন বলে, তাও তো আমি করেছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসতাম স্কারলেট। তবে এখন বুঝতে পারছি তোমাকে বিয়ে করাটা ছিল আমার সবচাইতে বড় ভুল। একথা শুনে স্কারলেট অনেক কষ্ট পায়, তার চোখে অশ্রু চলে আসে। স্কারলেট বলে, তোমার সঙ্গে আর কখনোই কিছু নতুন করে শুরু করা সম্ভব নয়। তবে ঠিক এমন সময় সেখানে স্কারলেটের একজন বান্ধবী আসে। স্কারলেট তখন তাকে নিয়ে তার রুমে চলে যায়। মাইকও তখন মন খারাপ করে তার গাড়ি নিয়ে চলে যায়। তবে সে আজ সারাদিন ডিপ্রেসড হয়ে ড্রাইভে করতে থাকে, কারণ তার জীবনের শেষ আশাটুকুও শেষ হয়ে গিয়েছে। তার চাকরি চলে গিয়েছে, তার সংসার ভেঙে গিয়েছে, এমনকি তার সন্তানেরাও তার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। এদিকে শহরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এমন সময় মাইক একটি ব্রিজের কাছে একজন বয়স্ক লোককে দেখতে পায়, আর সে তাকে তার গাড়িতে লিফট দেওয়ার জন্য যখন তার কাছে যায়, তখন সে দেখতে পায় যে লোকটি আর কেউ নয়, বরং তার কলেজের সেই ক্লিনার। মাইক যখনই তাকে ডেকে তার গাড়িতে নিয়ে আসতে যাবে, ঠিক তখনই তার সামনে দিয়ে একটি গাড়ি চলে যায়, আর সেই লোকটি সেখানেই গায়েব হয়ে যায়। মাইক দৌড়ে তখন ব্রিজের নিচে তাকায়। সে দেখতে পায় ব্রিজের নিচের পানি গোল গোল করে ঘুরছে। এবার মাইকের এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই পানির স্রোতটি টেনে তাকে ভেতরে নিয়ে যায়।
তবে মাইক কোনো মতে সেখান থেকে উঠে আসে আর সে সোজা তার নেট নামক সেই বন্ধুর বাড়িতে চলে যায়, কারণ সে তার নিজের বাড়িতে নয়, বরং নেটের সঙ্গে তার বাড়িতে থাকে। মাইকের পুরো শরীর এখানে কাদা দিয়ে ভরেছিল, তাই মাইক দ্রুত বাথরুমে গিয়ে গোসল করে নেয়। কিন্তু যখন সে গোসল করে আয়নার সামনে দাঁড়ায় তখন সে একদম চমকে ওঠে। সে যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ সে দেখতে পায় যে সে আর সেই 37 বছর বয়সী লোকটি নয়, বরং সে 17 বছর বয়সে কলেজ লাইফের সেই মাইক, যার জন্য কলেজে সবাই পাগল ছিল। তো মাইক এখানে নিজের অতীতের চেহারা দেখে চিৎকার করে ওঠে। ফলে তার বন্ধু মনে করে যে তাদের বাড়িতে হয়তো চোর ঢুকেছে, তাই সে দৌড়ে তাকে মারার জন্য আসে। নেট নিজের সুরক্ষার জন্য এখানে একটি হেলমেট পরে এসেছে, আর সে এখানে মাইককে দেখে চিনতে না পারার কারণে সে তাকে চোর ভেবে মারতে চাইছিল। কিন্তু মাইক তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে সে হচ্ছে মাইক। সে নেটকে তার কথা বিশ্বাস করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল এবং সেও একটি লাঠির মাধ্যমে নিজের আত্মরক্ষার চেষ্টা করছিল। তবে মাইকের চেহারা পুরোপুরিভাবে বদলে যাওয়ার ফলে নেট কোনোভাবেই তার কথা শুনতেই চাইছিল না, বরং সে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। এরপর সে কোনো মতে নেটকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, আর সে যখনই একটি ছবির মাধ্যমে নেটকে মারতেই যাবে ঠিক তখনই নেটের সেই ছবিটির দিকে চোখ যায়, যেটা কিনা ছিল তার এবং মাইকের কলেজ লাইফের ছবি। আর এই ছবিটির দিকে তাকিয়ে নেট যখন মাইকের দিকে তাকায় তখন সে তাকে চিনতে পারে যে এটা তো হচ্ছে তার সেই 20 বছর পুরনো বন্ধু মাইক। তাই নেট এখন তার কথা বিশ্বাস করে। এরপর সে মাইককে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই কি আসলেই মাইক, নাকি এমন কেউ যে আমার সঙ্গে স্ক্যাম করার চেষ্টা করছিস? তবে যদি সত্যিই তুই মাইক হয়ে থাকিস তাহলে তোর এই অবস্থা কিভাবে হলো? মাইক তখন তাকে বলে, আর বলিস না বন্ধু, কাল একটা ব্রিজের কাছে এসে আমি পানিতে পড়ে গিয়েছিলাম, আর পানির মধ্যে গোল একটি গর্ত ছিল। এরপর সেখান থেকে উঠেই দেখতে পাই আমার এই অবস্থা হয়েছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যার নাম হচ্ছে 1xBet। এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। 17 নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক মাস্টার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটির মাধ্যমে আপনি সমস্ত লাইভ ম্যাচ এবং এর ফলাফলও দেখতে পারবেন, সেই সাথে স্কোর অনুমান করে গেমও খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। সেই সাথে এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটের উপর 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আর জেতা টাকা আপনি সহজেই উপায়, নগদ, বিকাশ, রকেট, আইপে, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলে নিতে পারেন। পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি অ্যাড ছিল। এই সমস্ত অ্যাপে টাকা ইনভেস্ট করার আগে একবার ভেবে নেবেন, কারণ এগুলোতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নেট এতে অনেক খুশি হয়ে যায় আর বলে, তোর মতো ভাগ্য তো সবার হয় না। 37 বছর বয়সে এসেও তুই তোর তরুণ বয়সে আবারও ফিরে গিয়েছিস। আমার মনে হয় সৃষ্টিকর্তা তোর কষ্ট দেখে তোর সঙ্গে এমনটা ঘটিয়েছে, যাতে করে তুই তোর লাইফকে আবারও গুছিয়ে নিতে পারিস। তোর কাছে হয়তো এমন কাউকে পাঠিয়েছে যে কিনা এভাবে একদিনের মধ্যেই তোর লাইফ চেঞ্জ করে দিয়েছে। একথা শুনেই মাইকের সেই বয়স্ক লোকটির কথা মনে পড়ে যায়, যে কিনা সেই ব্রিজের কাছে দাঁড়িয়েছিল। এবার মাইক যখন গতকালের সমস্ত ঘটনা মনে করে তখন তার কাছেও এমনটাই মনে হয়, কারণ কাল কলেজে সেই লোকটি তার কাছে জানতে চেয়েছিল যে সে আবারও তার অতীতে ফিরে যেতে চায় কিনা। এখন একথা মনে পড়তেই মাইক সঙ্গে সঙ্গেই তার কলেজে চলে যায়, আর সে পুরো কলেজে সেই বয়স্ক ক্লিনারকে খুঁজতে থাকে, যাতে করে সে তার কাছ থেকে এসব কিছুর কারণ জানতে পারে। কিন্তু সমস্ত জায়গাতে খোঁজার পরেও সে তাকে কোথাও দেখতে পায় না। এমনকি সে সেখানকার বেশ কয়েকজনের কাছে জিজ্ঞাসাও করে, কিন্তু কেউ তার ব্যাপারে কিছুই জানে না। এমন সময় সে কলেজের একজন লেডি ক্লিনারকে দেখতে পায়, আর সে তার কাছেও সেই লোকটির ব্যাপারে জানতে চায়। কিন্তু মহিলাটি এখানে জানায় যে এই কলেজে সে একাই কাজ করে, সে কোনো বয়স্ক লোককে চেনে না। একথা শুনে মাইক তো একদম অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এমনটা কেন হয়েছে। তো ঠিক এমন সময় তার চোখ পড়ে কলেজের বাস্কেটবল স্টেডিয়ামে, যেখানে কলেজের স্টুডেন্টরা বাস্কেটবল খেলার জন্য তৈরি হচ্ছিল। স্টুডেন্টরা যখন বাস্কেটবল প্র্যাকটিস করছিল তখন মাইকের তার অতীতের কথা মনে পড়ে যায়, যখন সে অনেক ভালো বাস্কেটবল খেলত। তাই সে এখানে একটি বিষয় উপলব্ধি করতে পারে, সেটা হলো সৃষ্টিকর্তা হয়তো তাকে দ্বিতীয় একটি সুযোগ দিয়েছে, যেটার মাধ্যমে সে তার জীবনে সঠিক রাস্তা বেছে নিতে পারবে। সে তার ভেতরে লুকিয়ে থাকা এক খেলোয়াড় সত্তাকে জাগিয়ে তুলতে পারবে। এসব কিছু ভাবতে ভাবতেই মাইক দৌড়ে চলে যায় তার বন্ধু নেটের কাছে,
যেখানে নেট বসে বসে গেম খেলছিল। এবার মাইক এখানে এসে নেটকে বলে যে সে আবারও কলেজে অ্যাডমিশন নিতে চায়, আর সে তার বাস্কেটবল জার্নি আবারও শুরু করতে চায়। সে তো তার পুরো জীবনে শুধুমাত্র মানুষের গোলামি করেই এসেছে। এখন সে যদি বাস্কেটবলের মাধ্যমেই তার কেরিয়ার দাঁড় করাতে পারে, তাহলে হয়তো বাকিটা জীবন তার ভালো কাটবে। তবে এই ব্যাপারে তার নেটের সাহায্যের প্রয়োজন। কিন্তু নেট প্রথমে তার কথায় গুরুত্বই দিচ্ছিল না। তার কাছে মনে হচ্ছিল যে এখন এসব কিছু কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু মাইক কোনো মতে তাকে রাজি করিয়ে ফেলে, আর সে তাকে তার সঙ্গে করে তার কলেজে নিয়ে যায়। আর এখানে নেট মাইকের বাবা সেজে আসে এবং এখানে এসে সে বলে যে সে তার ছেলেকে এই কলেজে ভর্তি করাতে চায়। এবার নেট কোনো মতে মাইককে তাদের সেই কলেজে আবারও ভর্তি করিয়ে দেয়। মাইক আবারও হয়ে যায় এই কলেজের ছাত্র। তবে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে তার ছেলেমেয়েও এখন তার সঙ্গে একই কলেজেই পড়ছে। তবে মাইক এখানে তার পরিচয় পুরোপুরিভাবে বদলে ফেলেছিল। সে তার নাম এখন মাইকের পরিবর্তে ম্যাক রেখে দেয়। আর এখানে আমরা জানতে পারি যে মাইকের বন্ধু নেট আসলে এখনো বিয়েই করেনি। তো সে যখন এই কলেজের প্রিন্সিপালকে দেখে, তখন সে তার প্রতি একদম ইমপ্রেস হয়ে যায়। তার কাছে প্রিন্সিপাল ম্যামকে খুবই ভালো লাগে। তো এবার মাইক কলেজে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই তার বাস্কেটবল খেলার স্কিলের মাধ্যমে কলেজের বাস্কেটবল টিমে জয়েন হয়ে যায়। মাইক দেখতে পায় যে তাদের বাস্কেটবল টিমের কোচ এখনো সেই লোকটিই রয়েছে, যে কিনা 20 বছর আগে ছিল। তবে এখন তার অনেকটাই বয়স হয়ে গিয়েছে। আর মাইককে যেহেতু সে অনেক বছর আগে দেখেছে, তাই সে মাইকের চেহারা ভুলে গিয়েছে। তাই মাইক এখানে নতুন করে আবারও তার সঙ্গে পরিচিত হয়। তবে মাইক আবারও তার সেই পুরনো টিমে ফিরতে পেরে অনেক খুশি ছিল। এবার মাইক যখন সেদিন সেখানকার টয়লেটে যায়, তখন সে অপর পাশের টয়লেট থেকে একটি আওয়াজ শুনতে পায়। তাই সে দেয়াল টপকে তখন সেই টয়লেটের দিকে তাকায়। আর সে দেখতে পায় যে সেখানে তো তার ছেলে জন বসে আছে, কিন্তু তাকে কারা যেন টেপ দিয়ে টয়লেটের সঙ্গে আটকে রেখেছে। তাই সে কোনোভাবেই টয়লেট থেকে বের হতে পারছিল না। মাইক এটা দেখে বেশ অবাক হয়, আর সে জনের কাছে জানতে চায় যে তার এই অবস্থা কে করেছে। জন তখন তাকে বলে, আর বলবেন না ভাইয়া, আমি যে টিমের হয়ে বাস্কেটবল খেলি সেই টিমমেটরাই আমার এই অবস্থা করেছে। তারা প্রতিনিয়ত আমাকে এভাবেই বুলি করে থাকে। আসলে জনদের বাস্কেটবল টিমে স্ট্যান নামক একটি ছেলে রয়েছে, আর বেশিরভাগ সময় সেই ছেলেটিই তাকে বুলি করে। তো জন এখানে মাইককে আরো বলে, জানেন ভাইয়া, কাল রাতের বেলা স্ট্যান নামক সেই ছেলেটি আমাদের বাড়িতে এসেছিল, আর সে আমাকে দুষ্টুমি করে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। একথা শুনে মাইক তখন তাকে বলে, প্রথমে তুমি আমাকে ভাইয়া বলা বন্ধ করো, আমি তোমার আঙ্কেল হব। তো এখন আমাকে এটা বলো যে স্ট্যান তোমাদের বাড়িতে গেল কিভাবে। জন তখন তাকে জানায় যে স্ট্যান নাকি তার বড় বোন ম্যাকের বয়ফ্রেন্ড। এটা শুনে মাইকের প্রচন্ড রাগ হয়, কারণ তার মেয়ে শেষ পর্যন্ত এমন বাজে ছেলেকে তার বয়ফ্রেন্ড বানিয়েছে। এবার মাইক যখন একটি টেবিলে বসে তার ছেলের সঙ্গে গল্প করছিল, ঠিক তখনই সেখানে আবারও জনকে বুলি করার জন্য তার বোন ম্যাকের বয়ফ্রেন্ড স্ট্যান চলে আসে। স্ট্যান আসলে ছিল তার বাস্কেটবল টিমের ক্যাপ্টেন। তো স্ট্যান এখানে জনকে উল্টোপাল্টা কথা বললে মাইকের প্রচন্ড রাগ হয়। তাই সে কলেজের সবার সামনে স্ট্যানকে অনেক অপমান করে কথা বলে। সে বলে যে সে বাস্কেটবল টিমের একজন হিরো হয়েও রিয়েল লাইফে ভিলেনের মতো কাজ করছে। যেখানে তার এখন বাস্কেটবল নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সেটা না করে ছোট ছোট স্টুডেন্টদেরকে বুলি করে বেড়াচ্ছে। অথচ সে নাকি বাস্কেটবল টিমের ক্যাপ্টেন। একজন ক্যাপ্টেন এমন হলে তার টিম মেম্বাররা তার কাছ থেকে কি শিখবে। তো স্ট্যান এখানে লজ্জায় কোনো কিছুই বলে না, কিন্তু তার মাইকের উপর প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছিল। তো এবার কলেজ শেষে মাইক তার বন্ধু নেটের কাছে আসে, আর সে নেটকে জানায় যে সে আজকে একটি বিষয় বুঝতে পেরেছে। সেটা হলো সৃষ্টিকর্তা তাকে তার কেরিয়ারের জন্য তার অতীত জীবনে পাঠায়নি, বরং পাঠিয়েছে তার ছেলে মেয়েকে রক্ষা করতে। কারণ তার মেয়ে একটি বাজে ছেলের পাল্লায় পড়েছে, যে কিনা তার ছেলেকে পর্যন্ত বুলি করছে। আর যেহেতু তার ছেলে মেয়ে তার সঙ্গে খুব একটা ফ্রি ছিল না, তাই তারা কেউ কখনো তাকে এই বিষয়গুলো খুলে বলেনি। কিন্তু এখন সে যেভাবেই হোক তার সন্তানদেরকে রক্ষা করবে। মাইক এখানে নেটকে আরো জানায় যে তার ছেলে নাকি আজকে তার সঙ্গে একদম বন্ধুর মতো গল্প করেছে। এমনকি সে তাকে এটাও জানিয়েছে যে সে নাকি একটি মেয়েকে অনেক পছন্দ করে, কিন্তু কোনোদিনও সে তাকে এটা বলতে পারেনি। তাই মাইক এখন থেকে তার ছেলেমেয়ের জন্য সবকিছু করবে। তো এভাবেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। মাইক আস্তে আস্তে তার ছেলে জনের বন্ধু হয়ে ওঠে। আর কিছুদিন পরেই মাইকের কাছে মনে হয় যে তার ছেলে জন হয়তো খুব একটা বাস্কেটবল খেলতে পারে না, আর মূলত এ কারণেই সবাই তাকে বুলি করে। তাই মাইকে তখন তার ছেলেকে বাস্কেটবল শেখানোর সিদ্ধান্ত নেয়। এরপর থেকে সে প্রতিদিন তাদের বাড়িতেই জনকে বাস্কেটবল খেলা প্র্যাকটিস করায়। তবে প্র্যাকটিস করানোর সময় মাইক বুঝতে পারে যে তার ছেলের বাস্কেটবল খেলার দক্ষতা অনেক ভালো।
সে এতটা ভালোভাবে টার্গেট করে বল বাস্কেটে ফেলতে পারে যে তার তো এতদিনে সবচাইতে বড় টিমে থাকার কথা, কিন্তু স্ট্যান্ডের কারণে জন তার এই সুযোগকে কাজে লাগাতে পারছে না। তাই মাইক এখানে জনকে বলে, তোমার তো বাস্কেটবল খেলার দক্ষতা খুবই ভালো, তাই তোমাকে অবশ্যই মেইন টিমে যেতে হবে, যাতে করে তুমি তোমার লাইফে ভালো কিছু করতে পারো, আর এটার জন্য তোমাকে সাহায্য করব আমি। তো মাইক এবং জন যখন এখানে গল্প করছিল, ঠিক তখনই সেখানে স্কারলেট এবং তার মেয়ে ম্যাকে চলে আসে। আর স্কারলেট তো মাইককে দেখে একদম চমকে ওঠে। সে এখানে মাইকের নাম জানতে চায়। মাইক জানায় যে তার নাম হচ্ছে ম্যাক, আর সে জনের বন্ধু। স্কারলেট এতে একদম অবাক হয়ে যায়, আর সে মাইককে বলে, তুমি কি জানো, আমার হাজবেন্ড মাইক তোমার বয়সে একদম তোমার মতোই হ্যান্ডসাম এবং সুন্দর ছিল। সে দেখতেও একদম হুবহু তোমার মতোই ছিল। স্কারলেট এখানে মাইকের কাছে গিয়ে তার চেহারায় হাত বুলিয়ে দেখছিল যে এটা আসলেই মাইক কিনা। মাইক তো ভাবছিল যে সে ধরাই পড়ে যাবে, কিন্তু সৌভাগ্যবশত সে বেঁচে যায়। এবার পরের দিন জনের বাহানা দিয়ে সে আবারও তাদের বাড়িতে আসে, আর আজকেও তার সঙ্গে তার ওয়াইফ স্কারলেটের দেখা হয়ে যায়। স্কারলেট তার গাড়িতে করে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। তো সে এখানে মাইককে জানায় যে সে নাকি তার বাড়ির সবকিছু নতুন করে সাজাতে চায়, তার বাড়ির বাহিরের সবকিছু চেঞ্জ করে ফেলতে চায়। এরপর সে মাইককে তার পুরো প্ল্যান বলে যে সে কিভাবে এই জায়গাটিকে সুন্দরভাবে সাজাতে চায়। স্কারলেটের কথা শুনে মাইক তখন তাকে সাহায্য করতে চায়, কিন্তু স্কারলেটের কাছে মনে হয় যে এসব কিছুর পেছনে মাইকের কোনো উদ্দেশ্য রয়েছে, তা না হলে সে সবকিছু বাদ দিয়ে বারবার এখানে কেন আসছে। মাইক তখন তাকে বলে, না না, কি বলছেন এসবের পেছনে আমার কোনো উদ্দেশ্য নেই। আমি জনের ভালো বন্ধু, আর তার মা হিসেবে আমি আপনাকে সাহায্য করতেই পারি, তাই না? কিন্তু স্কারলেট তখন বলে, তোমাদের মতো হাই স্কুলের ছেলেদেরকে আমার চেনা আছে। আমি জানি তোমরা একজন মহিলা মানুষের কাছে কি পেতে চাও, তবে আমার সঙ্গে এসব কিছু করার একদম চেষ্টা করো না। তোমার আর আমার মধ্যে কখনোই কোনো কিছু হওয়া সম্ভব নয়। আসলে মাইক যেহেতু স্কারলেটের হাজবেন্ড ছিল, তাই গতকাল থেকেই মাইক নিজের অজান্তেই তার সঙ্গে তার হাজবেন্ডের মতোই আচরণ করছিল, যার কারণে স্কারলেটের তার উপর সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু মাইক তাকে বলে যে সে তাকে নিয়ে এমন কিছু চিন্তাও করেনি। তো এবার স্কারলেট তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। তারা দুজন মিলে মজা করতে করতে সবকিছু পরিষ্কার করতে থাকে। আর মাইক আজকে এতদিন পর স্কারলেটকে এতটা খুশি দেখছে। সে এখানে স্কারলেটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েই থাকে। সে আসলে এখনো স্কারলেটকে অনেক ভালোবাসে। তো তারা দুজন মিলে খুব সুন্দরভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে ফেলে। মাইকের আসলে স্কারলেটের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগে, তাই সে প্রতিদিন বিভিন্ন বাহানায় স্কারলেটের কাছে চলে আসে। আর অন্যদিকে কলেজে যাওয়ার পর সে তার ছেলে জনকে প্রতিদিনই বাস্কেটবল প্র্যাকটিস করায়। আর আস্তে আস্তে জন বাস্কেটবল খেলায় এতটাই দক্ষ হয়ে ওঠে যে মাত্র কয়েকদিনের মধ্যেই সে বাস্কেটবলের মেইন টিমে সিলেক্ট হয়ে যায়। এসব দেখে মাইকের খুবই ভালো লাগছিল। আস্তে আস্তে সবকিছুই যেন মাইকের মনের মতোই হচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল সে তার পরিবারকে আবারও ফিরে পেয়েছে। কিন্তু একদিন রাতের বেলা সে দেখতে পায় যে তার ওয়াইফ স্কারলেট সুন্দরভাবে রেডি হয়ে কোথাও যাচ্ছে। মাইক তখন জানতে চায় যে সে কোথায় যাচ্ছে। স্কারলেট তখন তাকে জানায় যে সে নাকি একজনের সঙ্গে ডেট করছে, আর তার সঙ্গে আজকে সে ডেটে যাচ্ছে। একথা শুনে মাইক অনেক কষ্ট পায়। সে কোনোদিন ভাবতেও পারেনি যে স্কারলেট এমন কাজ করতে পারে। এবার যাওয়ার আগে স্কারলেট মাইকের হাতে একটি ডিভোর্স পেপার দিয়ে বলে, আমি তোমার কলেজ থেকে জানতে পেরেছি যে তুমি নেটের ছেলে। তুমি এই ডিভোর্স পেপারটি তোমার বাবা নেটকে গিয়ে দিয়ে দিও, ঠিক আছে? কারণ আমার হাজবেন্ড মাইক তোমার বাবার অনেক ভালো বন্ধু। তাই তোমার বাবাকে বলো যে সে যেন এই পেপারটি মাইককে দিয়ে দেয়। এই বলে স্কারলেট সেখান থেকে চলে যায়। আর মাইক সেখানে চুপচাপ দাঁড়িয়ে মুচকি হাসে। মাইক তার জীবনে প্রথমবারের মতো রিয়েলাইজ করতে পারে যে সে তার জীবন থেকে আসলে কি হারিয়ে ফেলেছে। এবার সেদিন রাতের বেলায় মাইক তার মন ভালো করার জন্য তার ছেলে জনকে সাথে নিয়ে একটি পার্টিতে যায়, যেখানে সে মেয়েটিও ছিল, যাকে তার ছেলে পছন্দ করে। কিন্তু কোনোদিনও সে তাকে তার মনের কথা বলতে পারেনি। এবার মাইক এখানে তার ছেলেকে বলে যে সে যেন মেয়েটিকে তার মনের কথা বলে দেয়, কারণ সে এটা বলতে যত বেশি দেরি করে ফেলবে, মেয়েটিকে তার জীবন থেকে হারিয়ে ফেলার আশঙ্কা ততটাই বাড়বে। তাই সে জনকে তখন মেয়েটির কাছে পাঠিয়ে দেয়। কিন্তু মেয়েটির সামনে যাওয়ার পর জন সাহস করে তাকে তার মনের কথা বলতেই পারে না। তবে প্রথমবার তারা দুজন অনেক গল্প করে। অন্যদিকে জনের বোন ম্যাকি মন খারাপ করে একটি জায়গাতে দাঁড়িয়েছিল। মাইক তখন সঙ্গে সঙ্গেই তার কাছে যায়, আর সে তাকে বলে, জানো ম্যাকি, তোমার মতো সুন্দর এবং ভালো মেয়ে আমি অনেক কমই দেখেছি। তোমার তো ডেট করা উচিত হিরোর মতো কোনো ছেলেকে, যার লুকের সঙ্গে সঙ্গে পার্সোনালিটিও হবে হিরোর মতো। কিন্তু তুমি কিনা শেষ পর্যন্ত স্ট্যান্ডের মতো ছেলেকে ডেট করছো, যে কিনা তোমার যোগ্যই না। সে কখনোই কাউকে সাহায্য করতে জানে না,
এমনকি সবসময় সে কলেজে স্টুডেন্টদেরকে বুলি করতে থাকে। তাকে তার কয়েকজন বন্ধু ছাড়া কলেজের কেউই পছন্দ করে না। স্ট্যান্ডের মধ্যে ভালো কোনো কিছুই নেই, তাই তোমার উচিত স্ট্যান্ডের কাছ থেকে দূরে সরে আসা। কিন্তু ম্যাকি এতে রেগে যায়, আর সে মাইককে বলে, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলার আপনি কে বলুন তো? আপনি তো এমনভাবে কথা বলছেন যেন আপনি আমার বাবা হন। আপনি আবার আমার মায়ের সঙ্গে ডেট করতে চাইছেন না তো? যদি এমন হয় তাহলে আমার মায়ের কাছ থেকে দূরে থাকুন। এই বলেই ম্যাকি রেগে সেখান থেকে চলে যায়। এবার পরের দিন টিমে মাইকের একটি বাস্কেটবল ম্যাচ ছিল। তবে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে মাইক আসলে তার ছেলের টিমের হয়েই খেলছে, যেখানে স্ট্যান্ডও ছিল। আর এখানে মাইক এবং তার প্রতিপক্ষ টিমের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। দুটো টিমে অনেক স্ট্রং ভাবে খেলছিল। আর এখন এই দুটো টিমের স্কোর ছিল 62/62। বল ছিল এখন মাইকের হাতে। এদিকে দূর থেকে স্ট্যান্ড চিৎকার করতে করতে মাইকের কাছ থেকে বল চাইছিল। যদিও এখানে টেকনিক্যালি মাইকের স্ট্যান্ডকেই বলটি দেওয়ার কথা ছিল, কিন্তু মাইক এখানে সবাইকে তার ছেলের ট্যালেন্ট দেখানোর জন্য বলটি স্ট্যান্ডকে পাস না করে তার ছেলেকে দিয়ে দেয়। তবে জন এখানে বাস্কেট থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল। তাদের টিমের কোচ এতে অনেকটাই ভয় পেয়ে যায়, তাই সে জনকে বারবার বল ছুঁড়তে নিষেধ করে। কিন্তু তারপরও দেখা যায় যে এতটা দূর থেকেও জন পয়েন্ট করে ফেলে, যার ফলে জনের জন্যই আজকে তাদের পুরো টিম জিতে যায়। তারা সবাই সেখানে আনন্দে সেলিব্রেট করতে থাকে। মাইকেরও এখানে তার ছেলের জন্য অনেক প্রাউড ফিল হচ্ছিল। এমন সময় আবার জনের কাছে দৌড়ে সেই মেয়েটি চলে আসে, যাকে জন পছন্দ করে। মেয়েটিও এখানে জনের উপর অনেক খুশি ছিল। সে জনকে অনেক অ্যাপ্রিশিয়েট করছিল। এবার ম্যাচ শেষে মাইক যখন বাইরে আসে, তখন সে দূর থেকে তার মেয়ে ম্যাকিকে দেখতে পায়। ম্যাকি একটি জায়গাতে বসে কাঁদছিল, তাই মাইক দ্রুত তার কাছে গিয়ে জানতে চায় যে তার কি হয়েছে, সে এখানে বসে কাঁদছে কেন। ম্যাকি তখন তাকে বলে, আপনি ঠিকই বলেছিলেন যে স্ট্যান্ড কোনো ভালো মানুষ নয়, আর আজ আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। স্ট্যান্ড আজকে আমার কাছে আসার চেষ্টা করেছিল, কিন্তু যখন আমি তাকে বাধা দেই তখন সে আমার সঙ্গে ব্রেকআপ করে চলে যায়। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে স্ট্যান্ড আমার সঙ্গে এমনটা করবে। আমি তাকে সত্যিই মন থেকে ভালোবেসেছিলাম। মাইক তখন ম্যাকিকে বলে, তুমি একদম মন খারাপ করো না। তোমার জীবনটা সবেমাত্র শুরু। তোমার লাইফে এখনো কিছুই হয়নি। তোমার সামনে অনেক লম্বা একটা জীবন পড়ে আছে, আর জীবনে চলার পথে তোমার লাইফে এমন অনেক মানুষই আসবে। তবে কখনোই যার তার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো না। তোমাকে নিজেই বুঝে নিতে হবে যে তোমার লাইফের যোগ্য মানুষটি কে, কে তোমাকে সারাটি জীবন নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আর যদি একবার তুমি তোমার লাইফে সেই সঠিক মানুষটিকে পেয়ে যাও, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার কোনোদিনও মন খারাপ হবে না। তুমি তোমার লাইফে অনেক এগিয়ে যাবে। তাই ভুল মানুষ জীবন থেকে চলে গেলে তোমার খুশি হওয়া উচিত। তা না হলে তার মতো মানুষের সঙ্গে যদি তোমার বিয়ে হয়ে যায়, তাহলে তোমার পুরো লাইফটাই শেষ হয়ে যাবে। তবে এটা নিশ্চিত থাকো যে একদিন তোমার লাইফে এমন কোনো ছেলে আসবে যে কিনা তোমাকে সারা জীবন আগলে রাখবে। তাই এসব ব্যাপারে একদমই মন খারাপ করো না। মাইকের এসব কথা শুনে ম্যাকের মন ভালো হয়ে যায়। সে মাইকের উপর অনেক ইমপ্রেসও হয়ে যায়। এমনকি সে এখানে মাইককে জড়িয়ে ধরতেই যাচ্ছিল, কিন্তু মাইক তার কাছ থেকে দূরে সরে যায়, কারণ ম্যাকি হচ্ছে তার মেয়ে। এবার আজকে যেহেতু মাইকদের টিম জিতে গিয়েছে, তাই মাইক তার বন্ধু নেটের বাড়িতে একটি পার্টির আয়োজন করে, আর সে কলেজের সকল স্টুডেন্টকে সেখানে ইনভাইট করে। ফলে সন্ধেবেলায় তারা সবাই পার্টিতে চলে আসে, যাদের মধ্যে তার মেয়ে ম্যাকি এবং তার ছেলে জন ছিল। এবার ম্যাকি যখন একটি জায়গাতে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সেখানে স্ট্যান্ড চলে আসে। আর স্ট্যান্ড এখানে আবারও তার সঙ্গে জোর করে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ম্যাকি কোনোভাবেই তার সঙ্গে কথা বলতে চাইছিল না। তবে তারপরও স্ট্যান্ড যখন তার সঙ্গে জোরাজুরি করছিল, ঠিক তখনই সেখানে মাইক চলে আসে, আর সে স্ট্যান্ডকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু স্ট্যান্ড এখান থেকে যেতে না চাইলে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে স্ট্যান্ড মাইককে এমন জোরে একটি ঘুষি মারে যে মাইক সেখানে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন মাইক তার জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় তার মেয়ে ম্যাকি তাকে তার কোলে শুইয়ে রেখেছে। সে তখন সঙ্গে সঙ্গেই লাফ দিয়ে উঠে যায়, কিন্তু ম্যাকি তাকে সিডিউস করার চেষ্টা করছিল। তবে এসব কিছু বন্ধ করার জন্য মাইক তাকে বলে, আমি আসলে অন্য একটি মেয়েকে ভালোবাসি ম্যাকি, তাই আমি চাই তুমি আমার কাছ থেকে দূরে থাকো। মাইক তাকে বুঝিয়ে বলায় ম্যাকিও সবকিছু বুঝতে পারে। এরপর তারা দুজনেই পার্টিতে চলে আসে। এবার কিছুক্ষণ পরে ছেলেমেয়ের খোঁজে স্কারলেট সেখানে আসে, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছিল, আর তার ছেলে জন তার ফোন ধরছিল না। এদিকে মাইক এখানে স্কারলেটকে দেখে অনেক খুশি হয়। এরপর সে স্কারলেটের কাছে এসে বলে, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না, তারা দুজনই একদম ঠিক আছে। আর জন তার গার্লফ্রেন্ডের সঙ্গে আছে। আসলে জনের সঙ্গে এখন সেই মেয়ের রিলেশন তৈরি হয়ে গিয়েছে,
তো এবার মাইক এখানে স্কারলেটকে একটি সাইডে নিয়ে এসে তার সঙ্গে গল্প করছিল। সে তার কাছ থেকে বিভিন্ন কৌশলে জানতে চেষ্টা করছিল যে আসলে সে তার হাজবেন্ড মাইক ছাড়া অন্য কাউকে মন থেকে ভালোবাসে কিনা। স্কারলেট তখন মাইককে বলে, আমি আসলে মাইককে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম, আর মাইকও আমাকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু সংসারের টানাপোড়েনে আমাদের দূরত্ব বেড়ে যায়। তুমি জানো, মাইক অনেক ভালো বাস্কেটবল প্লেয়ার ছিল, কিন্তু আমার জন্যই ওর পুরো কেরিয়ার ধ্বংস হয়েছে। যদিও এই ব্যাপারে মাইক আমাকে অনেকবার বলেছে, তাই এক পর্যায়ে কেন যেন নিজেকেই সবচাইতে বেশি দোষী মনে হয় যে আমি কেন মাইকের জীবন নষ্ট করলাম। তাই আমি আস্তে আস্তে ওর লাইফ থেকে সরে আসতে চাইছি। আমি আর ওর লাইফে থেকে ওর লাইফ নষ্ট করতে চাই না, এজন্যই অন্য কারোর সঙ্গে ডেট করে মুভ অন করার চেষ্টা করছি। এসব কথা শুনে মাইক কিছুটা ইমোশনাল হয়ে যায়, আর সে স্কারলেটকে সবার সামনে কিস করে ফেলে। স্কারলেট তখন সঙ্গে সঙ্গে তাকে জোরে একটি থাপ্পড় দিয়ে চলে যায়, যেটা আবার নিচে দাঁড়িয়ে ম্যাকেও দেখতে পায়। এবার মাইক এখানে স্কারলেটের পিছু পিছু আসে, আর সে স্কারলেটকে বলে, তুমি আমাকে ভুল বুঝো না, আমি অন্য কোনো পুরুষ নই, আমি তোমার হাজবেন্ড মাইক। তুমি বলেছিলে না আমাকে তোমার চেনা চেনা লাগছে? আসলে আমার সঙ্গে অনেক বড় একটি ঘটনা ঘটে গিয়েছে। তবে স্কারলেট এখানে তার কোনো কথাই শুনতে চাইছিল না, সে উল্টো রাগ করে সেখান থেকে চলে যায়। এমন সময় আবার মাইকের কাছে ম্যাকি আসে, আর সে মাইককে অনেক জোরে একটি থাপ্পড় দিয়ে বলে যে সে কোনোদিন ভাবতেও পারেনি যে মাইক আসলে শেষ পর্যন্ত তার মায়ের প্রতি আসক্ত। অন্যদিকে আমরা মাইকের বন্ধু নেটকে দেখতে পাই। নেট আজকে মাইকের কলেজের প্রিন্সিপালের সঙ্গে ডেটে এসেছে, যাকে প্রথম দেখাতেই তার ভালো লেগেছিল, আর তার ডেট আজকে খুব সুন্দর কাটে। এবার নেট এখানে তার বাড়ি দেখানোর জন্য প্রিন্সিপালকে সঙ্গে করে নিয়ে আসে, কিন্তু বাড়িতে আসার পরই তারা দেখতে পায় যে কলেজের সমস্ত স্টুডেন্টরা মিলে তার বাড়ি একদম তছনছ করে ফেলেছে, যেটা দেখে নেট প্রচন্ড রেগে যায়, আর সে সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু কেউই এখানে তার কোনো কথাই শুনছিল না। তারা বারবার বলছিল যে তাদেরকে পার্টিতে ইনভাইট করা হয়েছে, তাই পার্টি শেষ না হওয়া পর্যন্ত তারা কোথাও যাবে না। তবে যখন তাদেরকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না, তখন কলেজের প্রিন্সিপাল এখানে বলে যদি এক্ষুনি তারা এখান থেকে বেরিয়ে না যায় তাহলে কাল প্রত্যেককেই কলেজ থেকে সাসপেন্ড করে দেয়া হবে। একথা শুনে সঙ্গে সঙ্গে সমস্ত স্টুডেন্টরা বেরিয়ে যায়। তবে সমস্ত স্টুডেন্টরা প্রিন্সিপালকে যেহেতু নেটের সঙ্গে দেখে ফেলেছিল, তাই প্রিন্সিপাল এতে প্রচন্ড রেগে যায়, আর সে নেটকে বলে ঠিক এই কারণেই আমি কোনো স্টুডেন্টের বাবার সঙ্গে ডেটে যেতে চাই না। এই বলেই প্রিন্সিপাল রাগ করে সেখান থেকে চলে যায়। এতে নেট আবার রেগে যায় মাইকের উপর, আর মাইক যখন তাকে সবকিছু বোঝাতে আসে তখন সে মাইককেও একটি চড় দিয়ে বসে। কিন্তু মাইকের মন খারাপ দেখে সে পরক্ষণেই মাইককে আবারও বুকে টেনে নেয়। এবার পরের দিন সকালে দেখা যায় যে মাইক পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। সে এখানে তার বন্ধু নেটকে জানায় যে গতকালই সে তার পরিবারকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে। সে বুঝে গিয়েছে যে তার পরিবারের আর তার কোনো প্রয়োজন নেই। কিন্তু নেট তখন তাকে বলে তুমি তো প্রায় সবকিছু ঠিক করেই ফেলেছ, তোমার ছেলে মেয়েকেও সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছ, কিন্তু এখন যখন আবারও নিজের পরিবারকে ফিরে পাওয়ার পালা, তখন কিনা তুমি হার মেনে নিচ্ছ। মাইক তখন নেটকে বলে হার মেনে নেওয়ার পেছনে একটা বড় কারণ রয়েছে। আজকে আমার এবং স্কারলেটের ডিভোর্সের শুনানি, কিন্তু স্কারলেট একটিবার আমাকে একটা ফোন পর্যন্ত দেয়নি, আমার কাছে আমার মনের কথাটা জানতেও চায়নি। হয়তো তার জীবনে এখন আর আমার কোনো প্রয়োজন নেই, তাই আজকেই হয়তো আমি আমার পরিবারকে চিরদিনের জন্য হারিয়ে ফেলব। এরপর মাইক নেটকে নিয়ে সোজা কোর্টে চলে আসে, যেখানে আগে থেকে স্কারলেট অপেক্ষা করছিল। কিন্তু কোর্টের মধ্যে বাহিরের কোনো মানুষ অ্যালাউ ছিল না, তাই মাইক এবং নেটকে কোর্ট থেকে বের করে দেয়া হচ্ছিল। তবে মাইক এখানে বলে আমাকে আসলে স্কারলেটের হাজবেন্ড মাইকে পাঠিয়েছে। সে স্কারলেটের জন্য আমাকে একটি চিঠি দিয়েছে, যেটা আমি তাকে পড়ে শোনাতে চাই। এবার কোর্ট থেকে তাকে অনুমতি দেয়া হয়। মাইক তখন তার সঙ্গে করে আনা চিঠিটি পড়তে শুরু করে। মাইক বলে প্রিয় স্কারলেট, আমি জানি আজকে তুমি অনেক খুশি, কারণ তুমি তোমার লাইফে পুরোপুরিভাবে মুক্ত হতে চলেছ। কিন্তু আমি তোমাকে কখনো এভাবে মুক্তি দিতে চাইনি। আমার পুরো লাইফে যদি ভালো কিছু ঘটে থাকে, সেটা হচ্ছে আমার জীবনে তোমার আশাটা। তুমি আমার লাইফের প্রথম এবং শেষ ভালোবাসার মানুষ, যার জন্য শুধুমাত্র আমি নিজের কেরিয়ার নয়, বরং এই পৃথিবী ছাড়তেও রাজি। আমার আজও সেই দিনটির কথা খুবই মনে পড়ে, যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। আস্তে আস্তে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। সৃষ্টিকর্তা আমাদের ঘরে ফুটফুটে দুটো সন্তানও দিল। কিন্তু পরিস্থিতি আজকে আমাদেরকে কোথায় এনে দাঁড় করিয়েছে দেখেছ? আমি জানি যে আমি অনেক ভুল করেছি। আমাদের সংসারটিকে আমি খুব একটা আগলে রাখতে পারিনি। সবকিছু তুমিই করেছ, কিন্তু তাই বলে এই সত্যিটা কোনোদিনও পরিবর্তন হয়ে যাবে না যে আমি তোমাকে অনেক ভালোবাসি। চিঠিটির মধ্যে আরো অনেক কিছু লেখা ছিল, যেটা শুধুমাত্র মাইক এবং স্কারলেট ছাড়া কেউ জানে না।
সেখানে তাদের লাইফের স্পেশাল দিনগুলোর কথাও লেখা ছিল। আর মাইক এখানে কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছিল, তাই সে অর্ধেক চিঠি পড়ে চিঠিটিকে ফেলেই সেখান থেকে চলে যায়। স্কারলেট তখন দৌড়ে এসে চিঠিটিকে হাতে নেয়, তবে চিঠিটির দিকে তাকিয়ে সে একদম অবাক হয়ে যায়, কারণ চিঠিটির মধ্যে একটি অ্যাড্রেস ছাড়া আর কিছুই লেখা ছিল না। ফলে স্কারলেটের আর বুঝতে বাকি থাকে না যে এটাই হচ্ছে তার হাজবেন্ড মাইক, অর্থাৎ সে সেদিন সত্য কথাই বলছিল। এবার পরের দিন কলেজে ঠিক সেই ম্যাচটি ছিল, অর্থাৎ 20 বছর আগে সেই স্কলারশিপ ম্যাচটি, যেখান থেকে মাইক তার খেলা বন্ধ করেছিল। তো আজকে এই ম্যাচটি আবার স্কারলেটও দেখতে আসছে, আর মাইক সেখানে তার জন্য একটি রিং এবং একটি চিঠি রেখেছিল। এটা ছিল মাইকের ওয়েডিং রিং, আর এখানে চিঠিটিতে লেখা ছিল, অনেক ভালো হতো যদি আমি যা কিছু শুরু করেছি সব শেষ করতে পারতাম। অর্থাৎ মাইকে চিঠির মাধ্যমে তাদের মধ্যকার সমস্ত সম্পর্ক শেষ করতে চায়, কারণ সে বুঝতে পেরেছে যে তাদের লাইফে তার কোনো ভ্যালু নেই। তাই সে আজকে আবারও নতুন করে সে স্কলারশিপ ম্যাচে অংশগ্রহণ করেছে, যাতে করে সে আবারও নিজের মতো করে বাঁচতে পারে। এবার যখন সেখানে ম্যাচ শুরু হয়, তখন মাইক দূর থেকে স্কারলেটকে ঠিক সেভাবেই ফ্লাই কিস দেয়, যেভাবে সে 20 বছর আগে খেলার সময় দিত। এরপর মাইকদের খেলা চলতে থাকে। তবে স্কারলেট এখানে যখনই মাইককে দেখছিল, তখন তার অনেক কষ্ট হচ্ছিল, তাই সে স্টেডিয়াম থেকে উঠে সেখান থেকে চলে যাচ্ছিল। এটা আবার খেলার সময় দেখতে পায় মাইক। আর এখন এখানে ঠিক সেই 20 বছর আগে সেম সিচুয়েশন তৈরি হয়, যেদিন মাইক স্কারলেটের প্রেগনেন্সির খবর জানতে পেরে তার সমস্ত কেরিয়ার ফেলে তার সঙ্গেই চলে গিয়েছিল। আর এখনো মাইকের সেই সমস্ত স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। ফলে মাইক এখানে বুঝতে পারে যে সে তার লাইফে আসলে কি চায়। তাই মাইক এখানে তার ছেলেকে বলটি দিয়ে তার নিজের কেরিয়ার গড়তে বলে। আর সে সেই 20 বছর আগের মতো সবকিছু ফেলে চলে যায় স্কারলেটের পেছনে। তবে এখানে আবার আমরা সেই ক্লিনারকে দেখতে পাই, যে কিনা তাদের দুজনকে দেখে মুচকি হেসে ভ্যানিশ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে সেখানে একটি আলোর রিফ্লেকশন দেখা যায়। এদিকে মাইক দৌড়ে চলে আসে স্কারলেটের পেছনে। এখানে দেখা যায় যে মাইক আবারও তার আগের রূপে ফিরে এসেছে। স্কারলেট তখন মাইককে বলে, তুমি আজকে আবারও ঠিক সেই একই ভুল করছো। তুমি নিজের সবকিছু বাদ দিয়ে আবারও আমার পেছনে কেন আসছো? আমার জন্য তো তোমার জীবন নষ্ট হয়েছে, তাই আমার কাছে আর ফিরে এসো না। তুমি তোমার সফলতার দিকে এগিয়ে যাও। মাইক তখন স্কারলেটকে বলে, আমি জানি না যে তোমার কাছে সফলতা মানে কি, কিন্তু আমার কাছে সফলতা মানে হচ্ছে আমার পরিবার, আমার ভালোবাসার মানুষ। যে সফলতায় আমার লাইফে আমার পরিবারই থাকবে না, সেরকম কোনো সফলতার আমার দরকার নেই। যদি আমি তোমাকে এবং আমার সন্তানদেরকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে পারি, তাহলে সেটাই হবে আমার লাইফের সবচাইতে বড় সফলতা। আমি তোমাকে আজও ঠিক প্রথম দিনের মতোই ভালোবাসি স্কারলেট, তাই তো আমি চেয়েও কখনো তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারিনি। আর আমি এটাও জানি যে তুমিও আমাকে এখনো অনেক ভালোবাসো। চলো না স্কারলেট, আমরা দুজন আবারও সবকিছু নতুন করে শুরু করি। তুমি দেখে নিও, এবার আমরা দুজন অনেক ভালো থাকবো। এসব কথা বলতে স্কারলেট এখানে মাইককে জড়িয়ে ধরে। তারা দুজন আবারও এক হয়ে যায়। এ ঘটনার পর প্রায় 1 বছর সময় পার হয়ে যায়, যেখানে আমরা মাইককে দেখতে পাই। মাইক তার পরিবার নিয়ে এখন অনেক ভালো আছে। মাইকের সঙ্গে এখানে নেটো ছিল। নেটো এখন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে নিয়েছে, অর্থাৎ সেই প্রিন্সিপাল এখন তার ওয়াইফ। তারা দুই বন্ধু এখন তাদের লাইফে পুরোপুরিভাবে হ্যাপি। আর মাইক এখন তার ছেলে জনের কলেজে অনেক বড় একটি চাকরি পেয়েছে, যেটা কিনা এখন পর্যন্ত তার লাইফের সবচাইতে সেরা চাকরি। আর সেটা হলো সে এখন সেই কলেজের বাস্কেটবল টিমের কোচ, যেটার মাধ্যমে সে তার লাইফের বাকি স্বপ্নটা পূরণ করতে পারবে। সে বাস্কেটবল খেলেই তার জীবন কাটাতে পারবে, যেটা তাকে সবচাইতে বেশি আনন্দ দেয়। আর এভাবেই খুব সুন্দর একটি এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।